আমার মালকিন শুধু তার বাড়িতে রাত কাটানোর জন্য আমাকে মাসে 25,000 করে দিত, কিন্তু সে সবসময় মুখে মুখোশ পরে থাকতো। আমি তার মুখ কোনোদিনও দেখতে পাইনি। তারপর যখন হঠাৎ একদিন রাতে তার ঘরে যাই, তখন তার মুখের কাপড় সরাতেই দেখি সে তো আমার। আসলে আমরা অনেক বড়লোক থেকে ভিখারি হয়ে গিয়েছিলাম। সবাই ভিখারি থেকে বড়লোক হয়, কিন্তু আমার ক্ষেত্রে উল্টোটা হয়েছিল। আমার নাম সুপ্রিয়। আমি একটি বড় ঘরের ছেলে ছিলাম। ছোট থেকেই ইচ্ছা ছিল আমি ডাক্তার হব, তাই ডাক্তারি পড়ার জন্য বাইরে চলে গিয়েছিলাম। একদিন খবর পাই আমার বাবাকে নাকি পুলিশ ধরে নিয়ে গেছে। তাকে মিথ্যা অপবাদে পুলিশ কেসে ফাঁসিয়ে দেওয়া হয়। আমাদের একটা বড় বিজনেস ছিল এবং সেখানে কেউ বদমাইশি করে ড্রাগ কেসে আমার বাবাকে ফাঁসিয়েছিল। বাবার যখন জেল হয়েছিল, বাবা নিজের অপমান সহ্য করতে না পেরে জেলের মধ্যে ফাঁস লাগিয়ে নিজেকে আত্মহত্যা করেছিল। এই খবরটা যখন আমি পেয়েছিলাম, তখন হোস্টেল ছেড়ে বাড়ি চলে এসেছিলাম। ভাবতেও পারিনি আমাদের জীবনটা এরকম তছনছ হয়ে যাবে। আমরা 4 ভাই বোন ছিলাম। আমার আরো 3 বোন আছে। তারা সবাই ছিল। বাবার চলে যাওয়ার পরে আমার ঘাড়ে সমস্ত দায়িত্ব এসে পড়েছিল। স্বপ্নেও ভাবিনি এরকম ভাবে বাবা আমাদের ছেড়ে চলে যাবে এবং আমরা সম্পূর্ণভাবে একা হয়ে যাব। বাবার জমানো টাকা ছিল, এগুলো দিয়ে আমাদের কিছুদিন সংসার চলে যায়। ওদিকে আমার ডাক্তার হওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায়। বলে না, বসে বসে খেলে রাজার ভান্ডারও শেষ হয়ে যাবে। আমাদেরও ঠিক ওই রকমই হয়েছিল। ওদিকে বাবার চলে যাওয়ার পরে মায়ের অবস্থা দিন দিন খারাপ হতে থাকে। মা অনেক বেশি টেনশনে চলে যায় এবং বাবার যাওয়ার পরে সে নিজেকে একা ভাবতে থাকে। তারপর আমি ভাবি, এরকম বাড়িতে বসে থাকলে তো আমার মা বোনদের না খেয়ে থাকতে হবে। তাই আমি ভাবলাম বাড়ির আশেপাশে কোনো কাজ করব। কিন্তু আমার বয়স যেহেতু কম ছিল, তাই আমাকে সেরকম ভাবে কেউ নিজের কাজে সিলেক্ট করেনি। তাই ভাবলাম বাইরে গিয়ে কাজ করব আর টাকা ইনকাম করে বাড়িতে পাঠাবো। বাবার চলে যাওয়ার পরে আমার বোনদেরও মাকে নিয়ে আমি খুবই সিরিয়াস হয়ে পড়ি। তারপর আমি বাইরে এসে একটা হোটেলে ওয়েটারের কাজ করা শুরু করেছিলাম। কিন্তু এখানে আমি বেশি টাকা পাইনি। মাসে আমাকে 5,000 করে বেতন দিত। ওতে আমার থাকা খাওয়া খরচও ছিল। তাই ভেবেছিলাম হোটেলে ওয়েটারের কাজ করার সঙ্গে সঙ্গে বিকেলবেলা অন্য কোনো কাজও করব। সারা দিন আমি হোটেলে ব্যস্ত থাকতাম এবং বিকেল থেকে রাত পর্যন্ত ফ্রি থাকতাম। আমি যে হোটেলে কাজ করতাম তার বাইরে অনেক রকম দোকান বসতো। বিশেষ করে ওখানে অনেক লোক খেলনা বিক্রি করত এবং তাদের খেলনা অনেক বিক্রি হতো। তাই হোটেল থেকে বেরিয়ে তাদেরকে দেখে ভেবেছিলাম সন্ধ্যাবেলায় আমিও খেলনা নিয়ে বসবো এবং খেলনা বিক্রি করে যা টাকা হবে সেটাও নিজের বাড়িতে পাঠিয়ে দেব। তারপর সেদিন হোটেলে ওয়েটারের কাজ করার পরে কিছু খেলনা নিয়ে রাস্তার ধারে আমি বসে পড়ি এবং বিক্রি করা শুরু করি। ঠিক বাকিরা যেমন খেলনা বিক্রি করছিল, ঠিক সেরকম ভাবেই সেদিন আমার কিছু খেলনা বিক্রি হয়েছিল। তারপরের দিন আবার আমি হোটেল থেকে বেরিয়ে অল্প কিছু খাওয়া দাওয়া করে রাস্তার ধারে বস্তা পেতে সেখানে বসে বেশ কিছু খেলনা বিক্রি শুরু করি। সেদিন সন্ধ্যাবেলায় একটি মেয়ে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে আমার কাছে খেলনা কিনতে এসেছিল। মেয়েটিকে দেখেছিলাম, তার পুরো মুখ কাপড়ে বাঁধা ছিল, শুধু চোখ দুটো দেখা যাচ্ছিল। সে আমার কাছে বেশ কয়েকটা খেলনা কিনেছিল। তারপর আমাকে টাকা দিয়ে সে একটা অনেক বড় গাড়িতে চেপে চলে যায়। আমি তো দেখে অবাক হয়েছিলাম যে এত বড় লোক ঘরের মেয়ে মুখ ডেকে বাইরে বের হয়েছিল। সাধারণত দেখা যায় যারা বড়লোক হয় তারা সবসময় নিজেকে বেশি মানুষকে দেখাতে পছন্দ করে, কিন্তু এই মেয়েটি নিজেকে সম্পূর্ণভাবে ঢেকে রেখেছিল। যাই হোক, ওই মেয়েটি চলে যাওয়ার পরে আমি তার ব্যাপারে কোনো কিছু ভাবনা চিন্তা করিনি। এখানে আসার পর আমি একটা ছোট্ট ঘরে ভাড়া থাকছিলাম। খুব কষ্ট করে ঘরে থাকতাম আর রাতের বেলা মনে মনে ভাবতাম আমাদের কেমন অবস্থা ছিল আর এখন কি হয়েছে। রাতের বেলায় কথাগুলো মনে করে আমার খুব কষ্ট হতো আর নিজের স্বর্গীয় বাবাকে খুব মিস করতাম। আর ভাবতাম যে আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না। তার পরের দিন সকালবেলা যখন জলখাবার খেয়ে হোটেলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন আমার বোন ফোন করে বলেছিল আমার বড় দিদি নাকি বাড়ি থেকে পালিয়ে গেছে। ওই কথা শোনার পরে তো আমি মাথায় হাত দিয়ে বসেছিলাম, কারণ এখন পর্যন্ত বাবার মরার শোক আমাদের মনের মধ্যেই ছিল।
তার উপরে আমার দিদি এত নোংরা একটা কাজ করবে আমরা স্বপ্নেও ভাবিনি। দিদি নাকি একটা ছেলের সাথে প্রেম করত, বাবা মারা যাওয়ার পর ওই ছেলেটির সঙ্গে পালিয়ে নাকি বিয়ে করে নিয়েছে। তাও আমি মনে দুঃখ কষ্ট নিয়ে বেরিয়ে পড়ি হোটেলের দিকে। সেদিন আমার কাজে মন লাগেনি। বাড়ির এসব খবর শুনে আমার মন মেজাজ খুবই খারাপ ছিল। উপর থেকে কাজে একটু ভুল ত্রুটি হওয়ার জন্য মালিক আমাকে অনেক কথা শুনিয়েছিল। সেদিন সন্ধ্যাবেলায় হোটেল থেকে বেরিয়ে প্রত্যেক দিনের মতো অনেকগুলো খেলনা নিয়ে বসেছিলাম, কারণ যা হওয়ার তা তো হয়েই গেছে। আজকে যদি আমি কাজ করা বন্ধ করে দেই তাহলে আমার বাড়ির বাকি মেম্বারদের না খাইয়ে দিন কাটাতে হবে। ওটা ভেবে আমি নিজের মনকে শক্ত করেছিলাম। তারপর প্রত্যেক দিনের মতো সেদিনও রাস্তার ধারে বসে খেলনা বিক্রি করেছিলাম। সেদিনও দেখি মুখ কাপড়ে বাঁধা মেয়েটি আমার কাছে এসে যতগুলো খেলনা ছিল সবগুলো কিনে নিয়েছিল এবং যা দাম হয়েছিল সঙ্গে সঙ্গে আমাকে নগদ টাকা দিয়েছিল। আমি তো আশ্চর্য হয়েছিলাম এটা দেখে যে সে প্রত্যেক দিন এতগুলো খেলনা নিয়ে কি করে। কারণ কোনো বাচ্চা যখন খেলনা কেনে তখন ওই খেলনা দিয়ে তার অনেক দিন চলে যায়, কিন্তু এই মেয়েটি প্রত্যেক দিনই আমার কাছে সে খেলনা কিনে নিয়ে যেত। আজকে সে আমার কাছে সবগুলো খেলনা নিয়েছিল এবং আমাকে তার উপযুক্ত টাকাও দিয়েছিল। এইভাবে বেশ ভালোই আমার টাকা ইনকাম হচ্ছিল। তারপর মাঝখানে বাড়ি থেকে আমার ফোন আসে। যে বাড়িতে ভাড়া থেকেছিলাম সেই বাড়ির মালিককে আমার বোন ফোন করেছিল। আমার ফোনে নাকি তারা সেদিন পায়নি, তাই সেই মালিককে ফোন করেছিল। সেদিন খেলনা বিক্রি করার পরে যখন আমি বাড়ি যাই তখন বাড়ির মালিক আমাকে বলেছিল তোমার বোন ফোন করেছিল এবং তোমার সঙ্গে কিছু কথা বলবে। তখন আমি মালিকের কথা শুনে সঙ্গে সঙ্গে বাড়িতে ফোন লাগাই। আমার ছোট বোন ফোন ধরেছিল। ফোন ধরার পরে সে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। তার কান্নাকাটি শুনে আমি বুঝতে পারি আবার আমাদের বাড়িতে কোনো বিপদ এসেছে। আমি তাকে অনেক বুঝিয়ে চুপ করাই। তারপর বলি কি হয়েছে আমাকে সত্যি কথা বলো। তারপর আমার বোন যা বলেছিল সেটা শুনে তো আমি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলাম। আমার মধ্যে আর শক্তি ছিল না এসব সহ্য করার। বুঝতে পারছিলাম না কিভাবে আমি হ্যান্ডেল করব। বোনের কথা শোনার পরে মোবাইলটা রেখে আমি ওখানে বসে পড়েছিলাম এবং মাথায় হাত দিয়ে ভাবছিলাম। ঠিক সেই সময় বাড়ির মালিক আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে। আমি তখন ওনাকে বলি আমার মায়ের প্রচন্ড শরীর খারাপ। আমার বোন আমার মাকে গ্রামীণ হসপিটালে ভর্তি করেছে। জানা গেছে আমার মায়ের নাকি অনেক বড় একটা খারাপ অসুখ হয়েছে, যে তার চিকিৎসা না করাতে পারলে মা মারা যেতে পারে এবং এখন মায়ের চিকিৎসার জন্য 60,000 টাকা দরকার। তখন আমার বাড়ির মালিক বলেছিল তুমি যেখানে কাজ করো সেই মালিককে একবার বলে দেখো যদি তোমার সাহায্য করে। কিন্তু আমি হোটেলের মালিককে বলার পরে উনি আমার কোনো সাহায্য করেনি। প্রত্যেক দিনের মতো সেদিনও আমি খেলনা বিক্রি করার জন্য বসেছিলাম। ওই মুখে কাপড় বাঁধা মেয়েটি এভাবে প্রত্যেক দিন আমার কাছে খেলনা কিনলে আমার অনেক টাকাই জমা হয়ে যাবে। কিন্তু সেই দিন সন্ধ্যায় মুখে কাপড় বাঁধা মেয়েটি না আসায় আমি একটা খেলনা বিক্রি করতে পারিনি। মুখে কাপড় বাঁধা ওই মেয়েটি আমার দোকান থেকে প্রত্যেক দিন খেলনা কিনে নিত, ওতে আমার কোনো কিছু আসে যায় না। আমি শুধু তার রাস্তা দেখছিলাম যে কখন মেয়েটা আমার দোকানে প্রত্যেক দিনের মতোই খেলনা কিনে নিয়ে যাবে। কারণ আমার খুব টেনশন ছিল ও চাপও ছিল যে মায়ের চিকিৎসার জন্য 60,000 কিভাবে জোগাড় করব। এই অজানা অচেনা শহরে আমার কেউ হেল্প করতে চায়নি। এখানে আসতে আমার 4 মাস হয়েছিল। বাড়ি থেকে কখনো আমার বোন ফোন করে বলতো দাদা তুমি বাড়ি চলে এসো, কখনো বা বলতো দাদা টাকা পাঠাও। কিন্তু আমি জানতাম বাড়ি চলে গেলে যেটুকু টাকা ইনকাম করতে পারছি বাড়ি চলে গেলে সেটাও হবে না। তাই এখান থেকে আমি চেষ্টা করছিলাম 2টা টাকা ইনকাম করার। ওদিকে মুখে কাপড় বাঁধা মেয়েটি 2 দিন না আসায় বাড়িতে আমি টাকা পাঠাতে পারিনি। 2 দিন পরে যখন মেয়েটি আমার কাছে খেলনা কিনতে আসে সেদিন আমি খুব খুশি হয়েছিলাম, কারণ জানতাম সে যখন খেলনা কিনবে তখনই আমার দোকানে প্রত্যেকটা খেলনা নিয়ে চলে যাবে। সেদিন যখন মুখে কাপড় বাঁধা মেয়েটি খেলনা কিনতে আসে তখন আমাকে একটা খুব ভালো কাজের অফার করেছিল। সে সমস্ত খেলনাগুলো কিনে নিয়েছিল এবং আমাকে বলেছিল তুমি কি আমাকে কাজ করে দেবে, তাহলে তোমাকে মাসে 25,000 করে দেব। 25,000 টাকার কথা শুনে তো আমি অনেক খুশি হয়েছিলাম এবং হাত জোড় করে বলেছিলাম ম্যাডাম
আমার কাজের খুবই দরকার এবং টাকার খুব দরকার। আপনি যদি আমাকে মাসে 25,000 করে দেন তাহলে আমি কাজ করতে রাজি আছি। 25,000 টাকার কথা শুনে আমি প্রথমে খুব খুশি হয়েছিলাম। পরে ভাবলাম এই মেয়েটি হয়তো আমাকে কোনো অবৈধ কাজ করাবে, যার জন্য সে মাসে আমাকে 25,000 দিতে চাইছে। সাধারণত একটা কোম্পানিতে জব করলেও 25,000 মাইনে দেয় না। তাহলে এই মেয়েটি এমন কি কাজ করাতে চেয়েছিল আমাকে দিয়ে, যেটার বিনিময়ে মাসে 25,000 দিতে চেয়েছিল মেয়েটি? তখন আমাকে বলেছিল, আমি একটা ভালো ঘরের মেয়ে, কেন তোমাকে দিয়ে অবৈধ কাজ করাবো বা খারাপ কাজ করাবো? তোমাকে দিয়ে খারাপ কাজ করালে তো পুলিশ আগে আমাকে ধরে নিয়ে যাবে। মেয়েটি তখন বলেছিল, তুমি যদি কাজটা করতে রাজি হও তাহলে আমার সঙ্গে এক্ষুনি গাড়িতে চলো। আমি তখন মেয়েটির কথা শুনে ভেবেছিলাম এত বড় অফারটি আমার কাছে নিজে থেকে এসেছে, না এটা আমি হাতছাড়া করতে পারবো না। এবং আমার মায়ের চিকিৎসার জন্য এখন অনেক টাকার দরকার, না হলে মাকে বাঁচাতে পারবো না। মায়ের কথা মনে করে আমি মেয়েটার সঙ্গে যেতে রাজি হই। মেয়েটির বড় গাড়িতে বসে তার বাড়ির দিকে রওনা দেই। ভেবেছিলাম মেয়েটির গাড়িতে বসে এবার হয়তো তার মুখটা দেখতে পাবো, কিন্তু গাড়িতে বসার পরেও সে মুখের কাপড় সরায়নি এবং আমি তার চেহারা দেখতে পাইনি। তারপর গাড়িটা যখন কিছুক্ষণ পরে একটা জায়গায় দাঁড়ায়, তখন ড্রাইভার নিজের দরজা খুলে আমাকে বাইরে আসতে বলে। তখন বাইরে বেরিয়ে দেখি একটা অনেক বড় বাংলো। মেয়েটি ওই বাড়িতে ঢোকার সময় আমাকে বলে, ভেতরে চলো। ভেতরে ঢুকে দেখি বিশাল বড় বাড়ি। তারপর আমাকে একটা সোফায় বসতে বলে। তারপর মেয়েটি কাজের মাসিকে ডেকে বলে সে নিজের রুমে নিয়ে যাও। তারপর মেয়েটি আমার কাছে এসে বলে, তুমি এখন আরাম করো, কাজের ব্যাপারে তোমার সঙ্গে কালকে কথা হবে। এই বাড়িতে আসার পরে আমার আগের কথাগুলো মনে পড়ছিল। আমাদেরও একদিন এরকম ভালো অবস্থা ছিল। এতদিন আমি একটা ছোটখাটো ঘরের মধ্যে কাটাচ্ছিলাম। আজ এত বড় সুন্দর একটা রুম পেয়ে আমার বেশ ভালো লাগছিল। ওদিকে আমি চিন্তাও করছিলাম মেয়েটি আমাকে না জানি কি কাজ করতে বলবে। পরের দিন সকালবেলা কাজের মাসি আমাকে ডাকতে আসে। আমি রেডি হয়ে কাজের মাসির সঙ্গে নিচে চলে যাই। নিচে গিয়ে দেখি টেবিলে অনেক ব্রেকফাস্ট রাখা আছে, কিন্তু বাড়িতে আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। 2-3টা কাজের মাসি ছিল আর মুখে কাপড় বাঁধা ওই মেয়েটি ছিল। এই বাড়ির মালকিন যে মুখে কাপড় বাঁধা মেয়েটি ছিল এটা আমি বুঝতে পেরেছিলাম। তারপর টেবিলে বসে ব্রেকফাস্ট করার সময় মেয়েটিকে জিজ্ঞেস করেছিলাম, আপনি কি বাড়িতে একা থাকেন? মেয়েটি বলেছিল, হ্যাঁ। টেবিলে বসার পরেও মেয়েটি নিজের মুখ থেকে কাপড় সরায়নি। ভেবেছিলাম খেতে বসেও নিজের মুখ থেকে কাপড় সরাবে, কিন্তু সরায়নি। ওটা দেখে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম। ভেবেছিলাম খেতে বসে তার মুখটা দেখতে পাবো, কিন্তু তখনও তার চেহারা দেখতে পাইনি। আমি ওখানে বসে টেবিলে খাবার খাচ্ছিলাম, কিন্তু মেয়েটা খাবার খায়নি। সে নিজের কাজের মাসিকে বলেছিল, স্যারের সঙ্গে কথা বলা হয়ে গেলে আমার খাবারটা রুমের মধ্যে দিয়ে আসবে। তখন আমি বুঝতে পেরেছিলাম সে আমাকে চেহারা দেখাবে না, তাই নিজের ঘরের মধ্যে খাবার খেতে চেয়েছে। তারপর আমি ওই মেয়েটিকে জিজ্ঞেস করি, ম্যাডাম আমাকে কি কাজ করতে হবে সেটা তো আপনি বলেননি। মেয়েটি তখন বলে, ধীরে ধীরে সব কিছু বুঝতে পারবে যে তোমার কাজ কি। তাই এখন তুমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে যাও, আমরা একটা জায়গায় যাব। তারপর ম্যাডাম আমার জন্য ঘরের মধ্যে একটা সুন্দর ড্রেস কাজের মাসিকে দিয়ে পাঠান। ওই ড্রেসটা পরে আমি নিচে নেমে আসি। নিচে নেমে আসতে দেখি ম্যাডাম খুব সুন্দরভাবে তৈরি হয়েছেন, কিন্তু মুখে কাপড়টা এখনো সরায়নি। মুখের মধ্যে ওই কাপড় বেঁধে রেখেছেন। পূজা ম্যাডামের বাড়িতে থাকতে আজ আমার 2 দিন হয়ে গিয়েছিল। বাড়িতে কাজের মাসিরা ওই মেয়েটিকে পূজা ম্যাডাম বলে ডাকছিল, তাই বুঝতে পেরেছিলাম মেয়েটির নাম পূজা। আমি তো সাহস করে মেয়েটিকে তার নামও জিজ্ঞেস করতে পারিনি। আমার তো শুধু নিজের কাজের সঙ্গে মতলব ছিল, ওই মেয়েটির সঙ্গে কোনো মতলব ছিল না। তারপর রেডি হয়ে গাড়িতে করে আমাকে নিয়ে যায় একটা বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে গিয়ে আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম যখন দেখলাম পূজা স্টেজে উঠে আমার নাম অ্যানাউন্স করছে। এবং আমি যখন স্টেজে উঠে তার পাশে দাঁড়িয়েছিলাম, তখন সে বিয়ে বাড়িতে থাকা প্রত্যেকটি লোককে বলেছিল আমি তার হাজবেন্ড। ওটা শুনে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। মেয়েটা এরকম কেন করেছিল? আমি তখন বিয়ে বাড়িতে কিছু বলিনি। বিয়ে বাড়ি থেকে এসে পূজা ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম, ম্যাডাম
আপনি মিথ্যা কথা কেন বলছেন? মিথ্যা কথা বলা তো পাপ। আর আমার কাজ কি আপনি তো এখনো বলেননি। পূজা ম্যাডাম তখন বলে, পাপ তুমি করনি, পাপ তো আমি করেছি। তুমি কাউকে কিছু বলনি, আমি সবাইকে মিথ্যা কথা বলেছি, তাই ভগবান যা শাস্তি দেবেন সেটা আমাকেই দেবেন। ওটা নিয়ে তোমাকে একদম ভয় পেতে হবে না। ম্যাডামের বাড়িতে কিছুদিন থাকার পরে আমি যখন বলেছিলাম আমার মায়ের চিকিৎসার জন্য 60,000 টাকা লাগবে, তখন পূজা ম্যাডাম আমার সাহায্য করেছিল এবং তাকে বলেছিলাম এবং আমার মাইনা থেকেই টাকা যেন কেটে নেয়। পূজা ম্যাডাম আমার মায়ের চিকিৎসার জন্য 60,000 পাঠিয়ে দিয়েছিল। ওদিকে আমার মায়ের চিকিৎসা চলছিল, এদিকে আমি পূজা ম্যাডামের মুখ দেখার জন্য অনেক চেষ্টা করেছিলাম। তারপর একদিন রাতের বেলা আমি পূজা ম্যাডামের রুমে উকিঝুঁকি মেরে দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি ব্যর্থ হয়েছিলাম। একদিনই বিশাল বড় বাড়িতে একটা বয়স্ক মানুষকে দেখতে পেয়েছিলাম। এতদিন আমি কাজের মাসি ছাড়া আর কাউকেই বাড়িতে দেখিনি, কিন্তু সেদিন একটা বয়স্ক মানুষকে দেখেছিলাম। এই মানুষটা কে ছিল এবং পূজা ম্যাডামের বাড়িতে কি করছিল? তারপর পূজা ম্যাডামকে আমি জিজ্ঞেস করেছিলাম, এই বয়স্ক লোকটা কে? পূজা ম্যাডাম বলেছিল, ওই বয়স্ক লোকটা আমার দাদু। বাবা মায়ের মারা যাওয়ার পরে দাদু আমাকে ছোট থেকে মানুষ করেছে। এখন আমার নিজের লোক বলতে দাদুই আছে। কিন্তু আজ তোমার মাকে যে অসুখটা ধরেছে, ঠিক সেই অসুখটা আমার দাদুরও হয়েছে। আমার কাছে তো এত টাকা থাকা সত্ত্বেও দাদুকে ঠিক করতে পারবো না। ডাক্তার বলে দিয়েছে 1 মাস পরে দাদু আমাকে ছেড়ে চলে যাবে। আর তুমি যেহেতু আমাকে প্রতিদিন জিজ্ঞেস করো যে তোমার কাজ কি, আজ আমি তোমাকে সত্যি কথা বলবো। কিসের জন্য আমি তোমাকে মাসে 25,000 করে দিব বলছি, তাহলে সত্যি কথাটা শুনে নাও। আসলে দাদু আমাকে বলেছিল ওনার চলে যাওয়ার আগে যাতে আমি বিয়ে করে নেই, কারণ এই পৃথিবীতে আমার আর কেউ নেই। দাদু ভালোভাবে জানে উনি চলে যাওয়ার পরে আমি সম্পূর্ণভাবে একা হয়ে যাব। আমার ব্যাপারে ভেবে ভেবে দাদুর শরীর আরো খারাপ হতে থাকে। কিন্তু আমি যে ছেলেটাকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব। কিন্তু সেই ছেলেটা আমাকে ভালোবাসে না। তাই দাদুর সামনে আমি একটা বিয়ে করার নাটক করতে চেয়েছিলাম, যাতে দাদু কমপক্ষে শান্তিতে মৃত্যুটা পায়। তাই আমি আগে থেকে তোমাকে এনে সবার সামনে এটা বিশ্বাস জাগাতে চেয়েছিলাম যে আমার সত্যি তোমার সঙ্গে বিয়ে হয়ে গেছে। সেদিন তোমাকে নিয়ে বিয়ে বাড়িতে গিয়েছিলাম, ওটা আমার পিসির বাড়ি। আমার পিসির ছেলের সেদিন বিয়ে ছিল, তাই ওখানে আমি অ্যানাউন্সমেন্টটা করেছিলাম যে তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, যাতে আমার পিসিও বিশ্বাস করে এবং দাদু যখন পিসির সঙ্গে কথা বলবে তখন যাতে দাদুও বিশ্বাস করতে পারে যে আমার সত্যি বিয়ে হয়ে গেছে। পূজা ম্যাডামের সব কথা শোনার পরে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আপনার কাছে সব কিছু আছে, আপনার তো কোনো কিছুর অভাব নেই, আপনি কোনো একটা ভালো ছেলে দেখে বিয়ে করতে পারেন। তখন পূজা ম্যাডাম বলেছিল, আমি যে ছেলেটাকে ভালোবাসি বিয়ে করলে তাকেই করব, নইলে আমি সারা জীবন কুমারী হয়ে থেকে যাব, তাও ভালো। তখন আমি পূজাকে জিজ্ঞেস করেছিলাম, সেই ছেলেটা কেন আপনাকে ভালোবাসে না? আপনার কাছে সব কিছু আছে। তখন পূজা ম্যাডাম নিজের মুখ থেকে কাপড়টাকে সরিয়ে ফেলে। পূজা ম্যাডামের মুখ দেখে আমার তো পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়, কারণ পূজা ম্যাডামের একদিকে গালটা সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। পূজা যখনই মুখ থেকে কাপড়টা সরিয়ে নেয়, তার চেহারা দেখে আমার মনে পড়ে সে আমার ক্লাসমেট ছিল, কিন্তু আমি ক্লাসে খুব সিরিয়াস থাকতাম, কোনো মেয়ের সঙ্গে খুব একটা কথা বলতাম না। তাই হয়তো পূজাকে 2-1বার দেখেছিলাম, কিন্তু অতটা গুরুত্ব দেইনি। সেই সময় আমি নিজের ক্যারিয়ার নিয়ে খুবই সিরিয়াস ছিলাম, তাই আমি এই ম্যাটারগুলোকে অত পাত্তা দিতাম না। সে কলেজের হোস্টেলেই থাকতো এবং একদিন যখন কলেজের কয়েকটা ছেলে পূজার সঙ্গে খারাপ কিছু করেছিল, আমি তখন ওটা দিয়ে যাচ্ছিলাম। পূজা আমাকে দেখে আমার কাছে সাহায্য চেয়েছিল, কিন্তু ওই ছেলেরা যেহেতু 4জন ছিল, আমি ভয়ে তার সাহায্য করতে পারিনি এবং আমি সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম। আজ তাকে দেখে মনে পড়ে সেদিনকার কথা এবং আমার চলে যাওয়ার পরে ওই 4টা ছেলে মিলে পূজার সঙ্গে খুব খারাপ করেছিল এবং তার গালে অ্যাসিড ঢেলে দিয়েছিল। তারপর থেকে তার গাল পুড়ে গেছে এবং তার পুরো চেহারা খারাপ হয়ে গেছে। আমার বাবার মারা যাওয়ার পরে আমি কলেজ ছেড়ে চলে এসেছিলাম বাড়ি, তাই ওই সব খবর রাখিনি। আজ পূজা যখন নিজের মুখে এসব কথা বলছিল,
তখন আমার শুনে খুব কষ্ট হচ্ছিল, কারণ সেদিন আমি যদি একটু সাহস করে তার সাহায্য করতাম তাহলে আজ তার সঙ্গে এত খারাপ হতো না। তারপর পূজা বলে, আমার দাদুর জন্য তোমার সঙ্গে বিয়ে করার নাটক করছি, এটার জন্যই আমি তোমাকে 25,000 করে দিতে চেয়েছি এবং তোমাকে আমার দাদুর সামনে খুব ভালোভাবে অ্যাক্টিং করতে হবে। তখন আমি পূজাকে বলেছিলাম, তুমি যদি এই কথাটা আগে বলতে তাহলে আমি টাকা ছাড়াই তোমার সাহায্য করতাম। সেদিন সন্ধ্যাবেলায় পূজা তার দাদুর কাছে নিয়ে গিয়ে আমার সঙ্গে পরিচয় করায় এবং বলে, আমি পূজার হাজব্যান্ড। তার দাদু পূজাকে ও আমাকে একসঙ্গে আশীর্বাদ করেছিল এবং আমি এমন ভাবে নাটক করেছিলাম তার দাদু প্রথম সাক্ষাতেই বিশ্বাস করেছিল যে আমি পূজার বর। তার কিছুদিন পরেই পূজার দাদু মারা যায়। যেহেতু পূজার কিছু করার ছিল না, ডাক্তাররা আগেই বলে দিয়েছিল পূজার দাদু কিছুদিনের আত্মীয়। পূজার দাদু মারা যাওয়ার পরে সে খুবই একা হয়ে যায়। পূজা আমাকে 1 মাস হয়ে যাওয়ার আগেই 25,000 আমার হাতে দিয়েছিল। তার দাদু মারা যাওয়ার পর এসে আমাকে বলে, তোমার মা সুস্থ হয়ে গেছে, তোমাকে আমার সঙ্গে মিথ্যে নাটক করতে হবে না। যার জন্য মিথ্যে নাটক করছিলাম সে তো আমাকে ছেড়ে চলে গেছে, তুমি আবার তোমার বাড়ি ফিরে যেতে পারো। আমি তখন পূজাকে বলেছিলাম, তুমি যে ছেলেকে ভালোবাসো তার সঙ্গে একবার কথা বলে দেখো, সে যদি তোমার ভালোবাসা বুঝতে পারে, তুমি যদি আমাকে একবার বলো তাহলে আমি ছেলেটার সঙ্গে কথা বলবো এবং বুঝিয়ে বলবো যে তুমি ওকে কতটা ভালোবাসো। পূজা তখন আমার দিকে তাকিয়ে আমার কাছে এসে আমার হাত ধরে বলেছিল, আমি যে ছেলেটাকে ভালোবাসি সে তো আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আর বলে, যেদিন আমি তোমাকে দেখেছিলাম তুমি খেলনা বিক্রি করছিলে, সেদিনই আমি বুঝে গিয়েছিলাম তোমার বাড়িতে নিশ্চয় খারাপ কিছু হয়েছে। তারপর আমি তোমার বাড়ির ব্যাপারে খোঁজ খবর লাগিয়েছিলাম এবং জানতে পেরেছিলাম তোমার বাবা নাকি মারা গেছে এবং তোমাদের বাড়ির অবস্থা এখন খুবই খারাপ। তখন আমি ভেবে নিয়েছিলাম আমি তোমার সাহায্য করব। পূজার কথা শুনে আমি তো আশ্চর্য হয়েছিলাম, কারণ পূজার সামনে আমি দাঁড়িয়েছিলাম। ওর কথা শুনে আমি বুঝতে পারি পূজা যে ছেলেটাকে ভালোবাসে সেই ছেলেটা আর কেউ নয়, আমিই ছিলাম। তখন সে বলেছিল, তুমি যদি আমাকে ভালোবাসা দিতে চাও তাহলে আমি সব সময় তোমার জন্য অপেক্ষা করে আছি। আমি পূজাকে বলেছিলাম, আমি তোমাকে বিয়ে করার জন্য রাজি আছি। তুমি হয়তো ভাববে তোমার সম্পত্তির লোভে আমি তোমাকে বিয়ে করতে চাইছি, কিন্তু সম্পত্তি ছাড়াও তোমার মনটা যে কত বড়। এবং আজ আমি বলছি তোমার রূপ দেখে নয়, আমি তোমার গুণ দেখে তোমার প্রেমে পড়ে গেছি এবং আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। পূজা তখন আমাকে জড়িয়ে ধরে এবং অনেক কাঁদে। আমিও তাকে জড়িয়ে ধরি আর বলি, আজ থেকে আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো ভয় নেই। তারপর আমি বাড়িতে ফোন করে বলেছিলাম পূজা ও আমার ব্যাপারটায় আমার মা ও বোন খুব খুশি হয়েছিল। তারপর আমার মা ও বোন এই বাড়িতে চলে এসেছিল। তাদের আসার পরে আমিও পূজা বিয়ে করেছিলাম। আজ আমরা সবাই একসঙ্গে পূজার বাড়িতেই থাকি। পূজাকে আমি অনেক ভালোবাসি। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।